হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ম্যাথ ফাউন্ডেশনস। আজকে আমরা কিছু অ্যানিমিয়া এবং প্যানসাইটোপেনিয়া নিয়ে কথা বলবো। অ্যানিমিয়ার মধ্যে থাকবে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, পার্নিশিয়াস অ্যানিমিয়া। আমরা দেখবো আজকে কিভাবে আয়রন মাইটোকন্ড্রিয়াতে অ্যাকিউমুলেট হয়, ক্রনিক ইনফ্লামেশন কিভাবে অ্যানিমিয়া তৈরি করতে পারে, অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে কিভাবে ভিটামিন B12 অ্যাবজর্ব হয় না, আর প্যানসাইটোপেনিয়া হলে কেন বোন ম্যারো এক্সামিনেশন মাস্ট করতে হবে। আমরা পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ বুঝবো, ডেফিনেশন থেকে মেকানিজম, ক্লিনিক্যাল ফিচার, ল্যাব ফাইন্ডিং আর ম্যানেজমেন্ট। সো লেটস স্টার্ট। চলো সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া দিয়ে শুরু করা যাক। এটা একটা ফ্যাসিনেটিং ডিসঅর্ডার, কারণ এই ডিসঅর্ডারটা রেড ব্লাড সেলের প্রিকারসরের মধ্যে দেখা যায়। রেড ব্লাড সেলের প্রিকারসরের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়াটা প্রবলেমেটিক হয়ে যায়। ডেফিনেশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্টেই দেওয়া আছে হিম সিনথেসিস ডিসঅর্ডার, যেটা ক্যারেক্টারাইজড হয় ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস দিয়ে, আর অ্যাবনর্মালি এখানে ইন্ট্রা মাইটোকন্ড্রিয়াল আয়রন অ্যাকিউমুলেশন হয়। আর এরিথ্রয়েড প্রিকারসরের কথা আমরা আগেই বলেছি। সো এরিথ্রয়েড প্রিকারসরের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে তার মধ্যে যদি আয়রন অ্যাকিউমুলেট হয়, সেটাই হচ্ছে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। মেকানিজমটা একটু ব্রেকডাউন করার চেষ্টা করি। নর্মালি হিম সিনথেসিসটা মাইটোকন্ড্রিয়াতে হয়, এবং হিম সিনথেসিসের লাস্ট স্টেজটা হচ্ছে এই যে প্রোটোপোরফাইরিন, যেটা আমরা দেখতে পাচ্ছি। প্রোটোপোরফাইরিনটা আয়রন গ্রহণ করে থাকে, কিন্তু সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া যখন হয়, এই লাস্ট স্টেপটা হিম সিনথেসিসের এটা ডিফেক্টিভ হয়ে যায়। সো আয়রন কিন্তু সেলের ভিতরে ঢুকে, কিন্তু হিম সিনথেসিসের জন্য এটা আমরা ইউজ করতে পারি না। অ্যাজ এ রেজাল্ট এটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে ট্র্যাপড হয়ে থাকে। আর মাইটোকন্ড্রিয়া তো আমরা জানি সেলের পাওয়ার হাউস। আমরা যখন বোন মেরোটা প্রাশিয়ান ব্লু দিয়ে স্টেইনিং করব, তখন আমরা দেখতে পাবো যে মাইটোকন্ড্রিয়া আয়রন দিয়ে লোডেড থাকে এবং নিউক্লিয়াসের চারপাশে একটা রিং ফরমেশন করে, যেটাকে আমরা রিং সিডারোব্লাস্ট বলতে পারি। এবং এটা কিন্তু প্যাথগনোমনিক। তার মানে যদি এটা তুমি দেখতে পাও, দেন ইউ হ্যাভ ডায়াগনোসড সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। এখানে আমরা ইমেজটার মধ্যে দেখতে পাচ্ছি, ইমেজটার মধ্যে আমরা একটা আরবিসি দেখতে পাই, আরবিসি প্রিকারসর, এবং আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের চারপাশে আয়রনগুলা এখানে অ্যাকুমুলেট করেছে, যেটা আমরা প্রাশিয়ান ব্লু স্টেন দিয়ে দেখতে পাচ্ছি। সিডারোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্লাসিফিকেশনটা বেসিক্যালি তোমাকে বলছে প্রবলেমটা স্টার্ট কোথায় হয় আর কেন হিম সিনথেসিসটা ফেল করে। ফার্স্টেই হেরিডিটারি কেস যেটা হয়, সেটা মোস্টলি এক্স লিঙ্কড। তার মানে জিন ডিফেক্টটা এক্স ক্রোমোজোমের মধ্যে থাকে, যার কারণে মেলরা বেশি এফেক্টেড হয়। আর যে এনজাইমটা হিম সিনথেসিসের জন্য দরকার, সেটা ঠিকমতো কাজ করতে পারে না, অ্যান্ড ইট লিডস টু আয়রন বিং ট্র্যাপড ইনসাইড মাইটোকন্ড্রিয়া ইনস্টেড অফ ফর্মিং হিমোগ্লোবিন। এরপর আসে অ্যাকোয়ার্ড কেস, যেটা প্রাইমারি এবং সেকেন্ডারি কজে ভাগ করা হয়েছে। প্রাইমারি মানে হচ্ছে বোন মেরো স্টেম সেল প্রবলেম, যেখানে অ্যাবনর্মাল বোন মেরো ডিফেক্টিভ ব্লাড সেল তৈরি করে এবং এটার হিম প্রোডাকশনটা ইম্পেয়ার্ড হয়। আর সেকেন্ডারি কজ যেগুলো আছে, এগুলো ইজিলি মনে রাখা যায়, কারণ এখানে এক্সটার্নাল কোনো ফ্যাক্টর অথবা অন্য কোনো ডিজিজ হিম সিনথেসিসের সাথে ইন্টারফেয়ার করছে। কিছু ড্রাগ এবং কেমিক্যাল যেমন আইসোনিয়াজিড অ্যান্ড সাইক্লোসেরিন ভিটামিন B6 কমায় দেয়। আর এই ভিটামিন B6 ভিটামিন B6টা কিন্তু হিম সিনথেসিসের একটা কো ফ্যাক্টর, যার কারণে আয়রন ঠিক মতো আর ইনকর্পোরেটেড হতে পারে না। আর যেটা ল্যাড আছে, ল্যাড হিম সিনথেসিসের এনজাইম ডিরেক্টলি ব্লক করে দেয়। ইথানল মাইটোকন্ড্রিয়া ড্যামেজ করে। আর যেটা ক্লোরোমপ্যানিকল আছে, এটা ম্যারো এনজাইম অ্যাক্টিভিটি সাপ্রেস করে। আর কিছু হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার যেমন মাইলোফাইব্রোসিস, পলিসাইথেমিয়া ভেরা, মাইলোমা, অ্যাকিউট লিউকেমিয়া, হজকিন লিম্ফোমা, হিমোলাইটিক অ্যানিমিয়া, এই হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার সবগুলোর মধ্যেই মেরো যে এনভায়রনমেন্টটা থাকে, বোন মেরো এনভায়রনমেন্টটা অ্যাবনর্মাল হয়ে যায় অথবা স্ট্রেসড হয়ে যায়, যার কারণে আরবিসি প্রোডাকশনটা ডিফেক্টিভ হয় এবং হিম সিনথেসিস ফেল করে। ইনফ্লামেটরি ডিজিজ সাচ এস রিউমেটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড SLE-তে ক্রনিক ইনফ্লামেশন আয়রন হ্যান্ডলিং এবং ম্যারো ফাংশনটাকে অল্টার করে দেয়, যেটা ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিসের দিকে নিয়ে যায়। ফাইনালি কিছু মিসেলেনিয়াস কজ আছে, যেমন কার্সিনোমা, মিক্সেডেমা, মেলঅ্যাবজর্পশন। এগুলা ম্যারো ফাংশনের জন্য যে নিউট্রিয়েন্টটা দরকার, নিউট্রিয়েন্টটা ডিসরাপ্ট করে দেয়। ইন শর্ট, সবগুলা কজই কিন্তু একটা আইডিয়ার দিকে কনভার্জ করছে, আয়রন ইজ প্রেজেন্ট, কিন্তু যে মেশিনারিটা দরকার আয়রনটাকে হিমোগ্লোবিনের মধ্যে ইনকর্পোরেট করতে, সেটা ডিফেক্টিভ হয়ে যায়, অথবা দ্য মেশিন ইজ ব্রোকেন, যার কারণে ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস আমরা দেখতে পাই। সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াতে বোন মেরোতে আমরা কিছু কি ফিচার পাবো, কারণ বোন মেরোর মধ্যেই আরবিসির প্রিকারসরগুলো থাকে, আর আরবিসির প্রিকারসরের মধ্যে যে মাইটোকন্ড্রিয়াটা থাকে, মাইটোকন্ড্রিয়া আয়রন ধারণ করবে। টাইপ 1 যেটা থাকে, টাইপ 1টা কিন্তু নর্মাল হিসেবে ধরা হয়, যেখানে আয়রন গ্র্যানিউল জমছে কিন্তু খুব অল্প পরিমাণে জমতেছে। টাইপ 2কে কিন্তু আমরা অ্যাবনর্মাল সিডারোব্লাস্ট বলি, কারণ
এই ক্ষেত্রে যে নিউক্লিয়াসটা আছে আরবিসি প্রিকারসরের, ওই আরবিসি প্রিকারসরের নিউক্লিয়াসের চারপাশে একটা পেরিনিউক্লিয়ার গ্র্যানিউলার রিং আমরা দেখতে পাই। আর এর কারণে ইনএফেক্টিভ রেড সেল প্রোডাকশন হয় উইথ ডিস এরিথ্রোপোয়েসিস অথবা হিমোলাইসিস। আর যেটা টাইপ 3 সিডারোব্লাস্ট আছে, এটাকে আমরা প্যাথগনোমনিক বলি। কারণ আয়রনটা কিন্তু আরবিসি যে নিউক্লিয়াসটা আছে, আরবিসি প্রিকারসরের নিউক্লিয়াসের চারপাশে একটা কমপ্লিট রিং তৈরি করে থাকে। তার মানে যেটা প্রমাণ করে আয়রন কিন্তু সেলের ভেতর প্রবেশ করছে, কিন্তু হিমোগ্লোবিনের মধ্যে সেটা ইনকর্পোরেটেড হতে পারছে না, যেটা সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াকে ডিফাইন করে থাকে। যদি তুমি পেরিফেরাল ব্লাডের দিকে তাকাও, এই মেরো প্রবলেমটা কিন্তু হাইপোক্রোমিক সেল হিসেবে দেখা দেয়, কারণ হিমোগ্লোবিনের অ্যামাউন্টটা লো থাকে আর মাঝে মধ্যে সেটা নর্মোক্রমিক আরবিসির সাথে মিক্সড আপ থাকে। এই কারণে আমরা এটাকে ডাইমরফিক ব্লাড পিকচার বলি। ইন সামারি, হলমার্কটা হচ্ছে আয়রন লোডেড ম্যারো প্রিকারসর উইথ রিং ফরমেশন অ্যান্ড ডাইমরফিক পেরিফেরাল ব্লাড পিকচার, যার সবকিছুই কিন্তু ফেইল্ড হিম সিনথেসিসকে ইন্ডিকেট করে থাকে। হিম সিনথেসিসটা এখানে ডিফেক্টিভ, কিন্তু আয়রন ঠিকই অ্যাভেলেবল আছে। আমরা যে পার্টটা পড়েছি সেটাই ইম্পর্ট্যান্ট, কারণ এটা এক্সপ্লেন করে যে এই অ্যানিমিয়াটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকে ডিফারেন্টভাবে বিহেভ করে কেন। কোর প্রবলেমটা হচ্ছে ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস। তার মানে রেড ব্লাড সেল যে প্রিকারসরটা আছে সেটা বোন মেরুতে তৈরি হচ্ছে, কিন্তু ম্যাচিওর হওয়ার আগে সে মারা যাচ্ছে, কারণ হিম সিনথেসিসটা এখানে ডিফেক্টিভ। কিন্তু যেহেতু আয়রন সেলের মধ্যে প্রবেশ করতেই থাকে, ইউজ হতে পারে না, আয়রন কিন্তু তার ভেতরেই অ্যাকুমুলেট করে, যেটার কারণে সেলুলার আয়রন ওভারলোড হয়। অ্যানিমিয়া হওয়া সত্ত্বেও টোটাল বডি আয়রন নর্মাল থাকে অথবা ইনক্রিজ থাকে, কারণ আয়রন অবজর্পশন কন্টিনিউ হয় এবং আয়রন কিন্তু এখানে লস্ট হচ্ছে না, ইট ইজ জাস্ট ট্র্যাপড অ্যান্ড আনইউজেবল। ইন সামারি আমরা বলতে পারি অ্যানিমিয়া এখানে ল্যাক অফ আয়রনের কারণে এক্সিস্ট করতেছে না, বরঞ্চ আয়রন ঠিকমতো ইউজ করতে না পারার কারণে এখানে অ্যানিমিয়াটা এক্সিস্ট করছে। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম ডায়াগনোসিসটা কনফার্ম করতে পার্সিয়ান ব্লু স্টেইনটা ইউজ করা হয়, কারণ এই স্টেইনটা স্পেশালি আয়রনকে কালার করে। নাও লেটস মুভ টু অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ অর ACD। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার পর পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটাই সবচেয়ে বেশি দেখা যায়। বডি যখন লম্বা সময় ধরে স্ট্রেসের মধ্যে থাকে তখন এই অ্যানিমিয়াটা অ্যাপিয়ার করে। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ হ্যাপেন্স যখন অ্যানিমিয়া লং স্ট্যান্ডিং ইনফেকশন, ইনফ্লামেশন, ম্যালিগন্যান্সি অথবা সিস্টেমিক ডিজিজের সাথে কোএক্সিস্ট করে, যেটা ইউজুয়ালি 1 থেকে 2 মাসের বেশি লাস্ট করে। কি আইডিয়াটা হচ্ছে ডিউরেশন আর পারসিস্টেন্স। বডি ইনফ্লামেটরি স্টেটের মধ্যে সপ্তাহ জুড়ে থাকে, আর এই ইনফ্লামেশনের কারণে যে নর্মাল রেড ব্লাড সেল প্রোডাকশন সেটা ইন্টারফিয়ার্ড হয়। ইন শর্ট, ক্রনিক ডিজিজ একটা লং টার্ম এনভায়রনমেন্ট তৈরি করে যেখানে হেলদি রেড সেল বানানোটা ইনএফিশিয়েন্ট হয়ে যায়। কজগুলো বোঝার জন্য এমন কন্ডিশনের কথা চিন্তা করতে পারো যেটা ইনফ্লামেশনটাকে সুইচড অন করে রাখবে। ক্রনিক ইনফেকশন যেমন টিউবারকিউলোসিস, অস্টিওমাইলাইটিস, ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, ব্রঙ্কিয়েক্টাসিস, নিউমোনিয়া, HIV কন্টিনিউয়াসলি ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করতে থাকে, যার কারণে ইনফ্লামেশন কখনো সেটেল হয় না। ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ সাচ এস রিউমাটয়েড আর্থ্রাইটিস, SLE, PAN আর ভ্যাসকুলাইটিস সেম কাজ করে থাকে ইমিউন ওভার অ্যাক্টিভিটি করার মাধ্যমে। ম্যালিগন্যান্সি সাচ এস কার্সিনোমা, হজকিন ডিজিজ, লিম্ফোমা, লিউকেমিয়া, মাল্টিপল মায়োলোমাও কিন্তু ক্যান্সার সেল থেকে ইনফ্লামেটরি সিগন্যাল ড্রাইভ করে থাকে। অ্যালকোহলিক লিভার ডিজিজ, ক্রনিক হার্ট ফেলিয়ার, ইসকেমিক হার্ট ডিজিজ একটা ক্রনিক ইনফ্লামেটরি ব্যাকগ্রাউন্ড তৈরি করে। কমন লিঙ্কটা হচ্ছে ডিজিজ টাইপের মধ্যে না, বরং পারসিস্টেন্ট ইনফ্লামেশন, অর্থাৎ যেসব ডিজিজের কারণে পারসিস্টেন্ট ইনফ্লামেশন থাকে তারাই অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ তৈরি করতে পারে। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজের পুরো মেকানিজমটা ইনফ্লামেশন দিয়ে ড্রিভেন। ইনফ্লামেশনের কারণে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে যে ম্যাক্রোফেজটা থাকে, এই ম্যাক্রোফেজটা আয়রনকে স্টোর করে রাখে। দ্যাট মিনস আয়রন কিন্তু এখন লকড আপ হয়ে গেল, যেটাকে আমরা আয়রন সিকুয়েস্ট্রেশন বলে থাকি। আয়রন যেহেতু এখন ট্র্যাপড হয়ে আছে, হিমোগ্লোবিন তৈরির জন্য এটা প্রপারলি ইউজ হতে পারে না, সো আয়রন ইউটিলাইজেশনটা কিন্তু ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে, যদিও বডির মধ্যে আয়রন এক্সিস্ট করে। অ্যাট দ্য সেম টাইম ইনফ্লামেশন এরিথ্রোপয়েসিসকেও সাপ্রেস করে দেয়, তার মানে হচ্ছে নতুন ব্লাড সেল প্রোডাকশন ফল করছে। সো চেইনটা হচ্ছে ইনফ্লামেশন লিডিং টু আয়রন ট্র্যাপিং, পুর আয়রন ইউজ আর রিডিউসড রেড সেল প্রোডাকশন। ফার্স্টে দেখে মনে হওয়ার কথা যে আয়রন যেহেতু ঠিকমতো ইউজ হচ্ছে না, রেড সেল পেইল হয়ে যাওয়ার কথা এবং মাত্রা অতিরিক্ত পেইল হয়ে যাওয়ার কথা, কিন্তু মাত্রা অতিরিক্ত পেইল তখনই হবে যখন ট্রু আয়রন ডেফিসিয়েন্সি ডেভেলপ করে, নট অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজের ক্ষেত্রে
আয়রন কিন্তু বডি থেকে অ্যাবসেন্ট না, এটা স্টোরেজ সেলের মধ্যে ট্র্যাপড আছে, যেটা ম্যাক্রোফেজের কথা আমরা বলেছিলাম। ট্র্যাপ থাকার পরও কিছু কিছু আয়রন কিন্তু এখনও লিক করে ডেভেলপিং রেড সেলের দিকে যায়, অ্যান্ড হিমোগ্লোবিন সিনথেসিস কিন্তু রিডিউস থাকার পরও ক্রিটিক্যালি ইম্পেয়ার্ড হয় না, অ্যান্ড দিস কজেস দ্য সেলস টু স্টে নর্মোসাইটিক অর মাইল্ডলি হাইপোক্রোমিক। পয়েন্ট টু বি নোটেড, এটা মাইল্ডলি হাইপোক্রোমিক হবে। অ্যাট দ্য সেম টাইম ইনফ্লেমেশন এরিথ্রোপয়েটিনকে সাপ্রেস করে আর ওভারঅল রেড সেল প্রোডাকশনটা স্লো ডাউন হয়ে যায়, যেটার কারণে অ্যানিমিয়াটা মাইল্ড এবং নন প্রোগ্রেসিভ হয় ইনস্টেড অফ প্রোগ্রেসিভলি মাইক্রোসাইটিক। কি আইডিয়াটা হচ্ছে, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে আয়রনটা লক থাকে বাট ইট ইজ নট লস্ট। সো রেড সেলস কিন্তু নর্মোসাইটিক অর মাইল্ডলি হাইপোক্রোমিক হবে রাদার দেন সিভিয়ারলি আয়রন ডেফিসিয়েন্ট। বাকি ল্যাব ফাইন্ডিংগুলোও কিন্তু আয়রন ট্র্যাপড হয়ে থাকার এভিডেন্স হিসেবেই কাজ করে। সিরাম আয়রন লো থাকে কারণ ইনফ্ল্যামেশন ম্যাক্রোফেজকে সিগন্যাল দিচ্ছে আয়রনটাকে ট্র্যাপ করে রাখার জন্য, আর ট্র্যাপড হয়ে থাকলে ব্লাড স্ট্রিমের মধ্যে আয়রন আসতে পারে না, হ্যান্স সিরাম আয়রন ইজ লো। টিআইবিসিও কমে যায় কারণ ইনফ্ল্যামেশন ট্রান্সফারেন্ট প্রোডাকশনটাকে সাপ্রেস করে দেয়। মানে হচ্ছে বডি আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করে না। এটা বলার পেছনে রিজন হচ্ছে, যখন আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখেছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছি যে সেখানে টিআইবিসি ইনক্রিজ হয়, সিরাম ফেরিটিনটা নর্মাল থাকে অর ইনক্রিজডও হতে পারে, কারণ ফেরিটিন কিন্তু আয়রন স্টোরটাকে রিফ্লেক্ট করে থাকে এবং অনেক সময় সিরাম ফেরিটিনটা অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট হিসেবে কাজ করে, যেটা ইনফ্লেমেশনের সময় ইনক্রিজ করতে পারে। আর বোন মেরোর ক্ষেত্রে আয়রনের স্টোরটা একদম নর্মালি থাকে। তার মানে হচ্ছে আয়রন ইজ প্রেজেন্ট, কিন্তু এটা এরিথ্রোব্লাস্ট যেটা আছে অর্থাৎ আরবিসি প্রিকারসর, সেটা ইউজ করতে পারছে না। তাহলে সামারিটা আমরা এইভাবে বলতে পারি যে লো সার্কুলেটিং আয়রন আছে কিন্তু স্টোরড আয়রনটা নর্মাল, যেটা প্রুভ করছে যে আয়রন ইজ লকড ইনসাইড স্টোরস অ্যান্ড নট ট্রুলি ডিফিশিয়েন্ট। নেক্সট আমরা পার্নিশিয়াস অ্যানিমিয়া নিয়ে পড়বো। কন্ডিশনটা আমাদের কাছে মনে হচ্ছে জাস্ট অ্যানিমিয়া, কিন্তু দিস ইজ নট জাস্ট অ্যানিমিয়া, এটা একটা অটোইমিউন প্রবলেম যেটা ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কারণে হয়। আর এই B12 ডেফিসিয়েন্সিটা হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টরটা ঠিকমতো তৈরি না হওয়ার কারণে। ইন্ট্রিনজিক ফ্যাক্টর কিন্তু গ্যাস্ট্রিক মিউকোজাল সেল থেকে আসে। ডিজিজটা স্টার্ট হয় ইমিউন সিস্টেমের অ্যাটাকের মাধ্যমে। ইমিউন সিস্টেমটা গ্যাস্ট্রিক মিউকোজার যে প্যারাইটাল সেলটা থাকে, প্যারাইটাল সেলকে অ্যাটাক করতে থাকে, আর এই প্যারাইটাল সেল যখন ডিস্ট্রাকশন হয়ে যায় ওটার কারণে ইন্ট্রিনজিক ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়। ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য ইন্ট্রিনজিক ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্ট্রিনজিক ফ্যাক্টর ছাড়া ভিটামিন B12 অ্যাবজর্পশন হবে না ইন্টেস্টাইনের মধ্যে। আর B12 অ্যাবজর্পশন যদি ফেল করে ডিএনএ সিনথেসিসটা ডিফেক্টিভ হয়ে যায়, আর এই ডিএনএ সিনথেসিস ডিফেক্টের কারণে লার্জ ইনম্যাচিউর রেড সেল তৈরি হয়, যেটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ফরমেশন করে থাকে। তাহলে চেইনটা হচ্ছে অটো ইমিউনিটি টু মেল অ্যাবজর্পশন টু ডিএনএ ফেলিয়ার টু অ্যানিমিয়া। এই ড্যামেজটা কিভাবে হয় সেটা অটো অ্যান্টিবডি এক্সপ্লেন করে থাকে। অটো অ্যান্টিবডি দুই ধরনের হতে পারে। একটা হতে পারে অ্যান্টি ইন্ট্রিনজিক ফ্যাক্টর অ্যান্টিবডি, যেটা 85% কেসে থাকে। আরেকটা হতে পারে প্যারাইটাল সেল অ্যান্টিবডি, যেটাও 85% কেসে দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রায় 20 থেকে 30%-এ দুইটা অ্যান্টিবডি একসাথে থাকে। যদি এই থার্ড কেসটা কখনো হয়, এটা অনেক সিভিয়ার হয়ে যায়। কি আইডিয়াটা হচ্ছে, অ্যান্টিবডি আইদার ইন্ট্রিনজিক ফ্যাক্টর ডিস্ট্রয় করতেছে অথবা যেই সেল অর্থাৎ প্যারাইটাল সেল যে ইন্ট্রিনজিক ফ্যাক্টর তৈরি করে সেই প্যারাইটাল সেলটাকেই ডিস্ট্রয় করছে। আমরা যখন হিস্টোপ্যাথোলজি দেখব তখন দেখতে পাবো যে গ্যাস্ট্রিক যে মিউকোসাটা আছে সেটা আস্তে আস্তে অ্যাট্রফি হয়ে যাচ্ছে। উপরের ইমেজটা আমরা একটা হেলদি গ্যাস্ট্রিক মিউকোসার দেখতে পাচ্ছি, আর যে নিচের ইমেজটা আছে, নিচের ইমেজের মধ্যে মিউকোজাগুলা আস্তে আস্তে অ্যাট্রফি হয়ে যাচ্ছে। এই কারণে এটা একটু লাইট শেডের মনে হচ্ছে। আর ক্রনিক অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিসটা ডেভেলপ করে কারণ প্যারাইটাল সেলগুলো আস্তে আস্তে ডিস্ট্রয় হচ্ছে, এবং এটার কারণে অ্যাক্লোরহাইড্রিয়া হয়, যেটার মানে হচ্ছে অ্যাবসেন্স অফ গ্যাস্ট্রিক অ্যাসিড। লস অফ অ্যাসিড আর ক্রনিক ইনফ্লামেশনের কারণে গ্যাস্ট্রিক কার্সিনোমার চান্স অনেক ইনক্রিজ করে। ইন শর্ট, অটোইমিউন গ্যাস্ট্রাইটিস এক্সপ্লেইন করে অ্যানিমিয়া এবং ক্যান্সারিস দুইটাকেই। ব্লাডের মেরুর মধ্যে আমরা ডিফেক্টিভ ডিএনএ সিনথেসিস দেখতে পাবো। পেরিফেরাল ব্লাডের মধ্যে আমরা ম্যাক্রোসাইটোসিস দেখব, কারণ রেড ব্লাড সেল ঠিক মতো ডিভাইড হয়নি। হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল আমরা দেখতে পাবো ডিউ টু ডিলেড নিউক্লিয়ার ম্যাচুরেশন। আর হাউল জলি বডি আমরা দেখতে পাবো কারণ নিউক্লিয়ার র্যামডেন্টটা ক্লিয়ার হয়নি। আর বোন মেরোর মধ্যে সেলুলারিটিটা ইনক্রিজ করবে, দ্যাট মিনস হাইপার সেলুলার হয়ে যাবে। আর এরিথ্রোপয়েসিসটা কিন্তু মেগালোব্লাস্টিক হয়ে যাচ্ছে। আর মাইলয়েড টু এরিথ্রয়েড যে রেশিওটা আছে সেটা ফল করে ইনএফেক্টিভ সেল প্রোডাকশনের কারণে। তাহলে সামারিটা হচ্ছে প্রচুর পরিমাণে সেল তৈরি হয় কিন্তু তারা অ্যাবনর্মাল আর ইনএফেক্টিভ হয়।
ল্যাবরেটরি মার্কার কিন্তু ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিসের দিকে পয়েন্ট করে রাদার দেন আয়রন লস। সিরাম ভিটামিন B12 লো কারণ অ্যাবজর্পশন ফল করছে। সিরাম ফেরিটিন কিন্তু ইনক্রিজড হয় কারণ আয়রন প্রপারলি ইউজড হচ্ছে না। আর যেটা ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ অথবা LDH, এটা মার্কলি ইনক্রিজ হয়। এই LDHটা সব সেলের মধ্যেই থাকে, আরবিসির মধ্যেও থাকে। যখন ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস হয় তখন আরবিসি কিন্তু ডিস্ট্রাকশন হচ্ছে বোন মেরুর বাইরে, আর LDHটা তখন সেল থেকে সিরামের মধ্যে রিলিজ হয়ে যায়। আর এটার পাশাপাশি ইনডিরেক্ট অথবা আনকনজুগেটেড বিলিরুবিনও কিন্তু হাই থাকবে ফ্রম ব্রেকডাউন অফ অ্যাবনর্মাল রেড সেল। সিরাম ফলেট যেটা থাকে সেটা নর্মাল থাকে, আর সিরাম ফলেটের মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা কি B12 ডেফিসিয়েন্সির কারণে হয়েছে নাকি ফলেটের কারণে হয়েছে। প্যাটার্নটা সেল ডিস্ট্রাকশন রিফ্লেক্ট করে, ব্লিডিং রিফ্লেক্ট করে না। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স যদি পড়ি আমরা দেখতে পাবো গ্লসাইটিস ডেভেলপ করবে, কারণ ভিটামিন B12 এপিথেলিয়াল সেল টার্নওভারের জন্য রেসপন্সিবল। ভিটামিন B12 ডেফিসিয়েন্ট থাকলে এপিথেলিয়াল সেল ঠিকমতো টার্নওভার হয় না, আর টাঙের মধ্যে ইনফ্লেমেশন হয় এবং কালারটা একদম বিফের মতো রেড হয়ে যায়। মাইলিন সিনথেসিস, মাইলিন শিট জেনারেশনের জন্য ভিটামিন B12 প্রয়োজন। ভিটামিন B12 না থাকলে মাইলিন শিট ঠিক মতো তৈরি হবে না, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন হবে। সাব অ্যাকিউট বলা হচ্ছে কারণ এটার অনসেটটা গ্র্যাজুয়াল, কম্বাইন্ড বলা হচ্ছে কারণ এখানে একাধিক স্পাইনাল কর্ড ট্র্যাক্ট ইনভলভ থাকে, আর ডিজেনারেশন মানে মাইলিন শিটটা এখানে ডিস্ট্রাকশন হচ্ছে। আর লাস্টে যেটা বলা হয়েছে এটা কোনো ক্যাজুয়াল স্টেটমেন্ট না, এখানে বলা হচ্ছে নিউরো সিমটমস প্রিসিড অ্যানিমিয়া। তার মানে অ্যানিমিয়ার লক্ষণ দেখা যাওয়ার আগেই কিন্তু নিউরো সিমটমগুলো ডেভেলপ করতে পারে। তাই অ্যানিমিয়ার সবগুলা মার্কার নর্মাল থাকার পরও আমার নিউরো সিমটমগুলো খেয়াল করে দেখতে হবে। পার্নিশিয়াস অ্যানিমিয়ার ট্রিটমেন্টটা ইরিভার্সিবল যে কজটা আছে সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করে। এখানে লাইফ লং প্যারেন্টাল ভিটামিন অ্যাডমিনিস্টার করতে হয়। ওরালি যদি ভিটামিন B12 নেওয়া হয় সেটা ইন্টেস্টাইন অ্যাবজর্ব করতে পারবে না, কারণ আমরা আগেই বলেছি এখানে ইন্ট্রিনজিক ফ্যাক্টরটা অ্যাবসেন্ট থাকে। সো আমরা যদি গাটটা বাইপাস করতে চাই তাহলে আমাদের ডিরেক্ট ব্লাডের মধ্যেই ভিটামিন B12 অ্যাডমিনিস্টার করতে হবে। অ্যাট দ্য সেম টাইম গ্যাস্ট্রিক কার্সিনোমার জন্য আমাদের রেগুলার স্ক্রিনিং প্রয়োজন পড়ে, কারণ অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস ক্যান্সার রিস্ক বাড়িয়ে দেয়। ইন শর্ট, ট্রিটমেন্ট B12কে পার্মানেন্টলি রিপ্লেস করে দেয় আর ম্যালিগন্যান্সি মনিটর করতে থাকে। B12 আর ফোলেটের মধ্যে B12 ডেফিসিয়েন্সির কারণে কিন্তু নিউরোলজিক্যাল ড্যামেজ হয়, কিন্তু ফোলেটের কারণে এটা হয় না, এবং এটা এক্সামের জন্য খুবই হাইলাইট একটা ইনফরমেশন। আর অ্যান্টি ইন্ট্রিনজিক ফ্যাক্টর অ্যান্টিবডি কিন্তু সবচেয়ে স্পেসিফিক ক্লিনিক্যাল মার্কার হিসেবে কাজ করে, এবং এটা স্ট্রংলি পার্নিশিয়াস অ্যানিমিয়াকে ইন্ডিকেট করে। তাইলে দ্য টেকওয়ে ইজ নিউরোলজিক্যাল সাইন্স প্লাস অ্যান্টি ইন্ট্রিনজিক ফ্যাক্টর অ্যান্টিবডি ইকুয়াল টু পার্নিশিয়াস অ্যানিমিয়া। ফাইনালি প্যানসাইটোপেনিয়া ডিসকাস করা যাক। এর মানে হচ্ছে পুরো ব্লাড সেল সিস্টেমটাই ফল করছে। প্যানসাইটোপেনিয়া ইজ ডিফাইন্ড বাই a decrease in RBC, WBC and platelets together। আর এই চেঞ্জটা পেরিফেরাল ব্লাডের মধ্যে ডিটেক্ট করা যায়। যেহেতু তিনটা সেল লাইনে রিডিউসড হয়ে গিয়েছে তাই অক্সিজেন ক্যারিং, ইমিউনিটি আর ক্লটিং সবগুলো একসাথে এফেক্টেড হয়। ইন শর্ট, প্যানসাইটোপেনিয়া মানে হচ্ছে গ্লোবাল রিডাকশন অফ ব্লাড সেলস সিন অন এ ব্লাড কাউন্ট। কজগুলো বোঝা যাবে একটা প্রশ্ন করার মাধ্যমে। প্রশ্নটা হচ্ছে প্রবলেমটা বোন মেরোতে স্টার্ট হচ্ছে নাকি বোন মেরোর বাইরে স্টার্ট হচ্ছে। যখন বোন মেরো ফাংশনটা ডিক্রিজড হবে, কন্ডিশনস লাইক aplastic anemia, acute leukemia, myelocytic anemia, megaloblastic anemia, myelodysplastic syndrome or radiation or cytotoxic drug, এরা সব ব্লাড সেলের প্রোডাকশন কমিয়ে দেয়। আর আমরা যদি কন্ট্রাস্টে চিন্তা করি, ইনক্রিজড পেরিফেরাল ডিস্ট্রাকশন তখনই হয় যখন সেল তৈরি হয়েছে ঠিকই কিন্তু ডিস্ট্রয় হচ্ছে অথবা ট্র্যাপড হয়ে যাচ্ছে, যেটা হাইপারস্প্লেনিজম অথবা সিস্টেমিক লুপাস এরাইথোমেটোসিসের মধ্যে দেখা যায়। কি আইডিয়াটা হচ্ছে আইদার পুর প্রোডাকশন ইন ম্যারো অর এক্সেসিভ লস ইন পেরিফেরি। আমরা যখন aplastic anemia বলছি, aplastic anemia মানে বোন মেরো এমটি হয়ে গিয়েছে। আর অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে মেরো ওভারক্রাউডেড হয়ে যায়। ওভারক্রাউডেড হয়ে গেলে ওখানে ব্লাড সেল ফরমেশন বেশি হয় আর মেরো ঠিকমতো ফাংশন করতে পারে না, যার কারণে সব ধরনের সেল প্রোডাকশন সাপ্রেসড হয়। আর যেটা মাইলোপথিসিক অ্যানিমিয়া, সেখানে বোন মেরোর নর্মাল যে সেলুলার স্ট্রাকচার সেটা রিপ্লেসড হয়ে যায় মেটাস্ট্যাটিক ক্যান্সার, ফাইব্রোসিস অথবা গ্র্যানুলোমা দিয়ে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায় মেরোটা ইনএফেক্টিভ হয়ে যায় এবং ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস করতে থাকে। মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে মেরোটা নন ফাংশনাল হয়ে গিয়েছে। আর সাইটোটক্সিক ড্রাগ অথবা রেডিয়েশনের কারণে মেরোর সেলগুলো ইনজুর্ড হতে পারে। সো সবগুলা কি হচ্ছে, মেরো এখানে তার ফাংশনটা হারিয়ে ফেলছে। ডায়াগনোসিস হিস্টোরি নেওয়ার মাধ্যমে শুরু হয় এবং আন্ডারলাইং কজ আইডেন্টিফাই করার মাধ্যমে আমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে কনফার্মেশন পেতে পারি। ড্রাগ এক্সপোজার, রেডিয়েশন,
ইনফেকশন, এরা ডিরেক্টলি বোন মেরো সাপ্রেস করতে পারে। আর যদি ওয়েট লস, ফিভার, ব্লিডিং থাকে, সেটা ম্যালিগন্যান্সি অর মেরো ফেইলিয়ার সাজেস্ট করে। এক্সামিনেশনে আমরা দেখতে পাবো স্প্লেনোমেগালি যদি থাকে, সেটা পেরিফেরাল ডিস্ট্রাকশনকে ইন্ডিকেট করে। আর লিম্ফেডেনোপ্যাথি হেমাটোলজিক ম্যালিগন্যান্সিকে ইন্ডিকেট করবে। বোন টেন্ডারনেস যদি হয়, এটা বোন মেরোর সাথে ইনভলভড, তাই আমাদের ধারণা করতে হবে যে এটা মেরো ইনফিলট্রেশন হতে পারে। আর পোর্টাল হাইপারটেনশনের সাইন যদি থাকে, এটা হাইপারস্প্লেনিজমকে সাপোর্ট করতে পারে। ইন সামারি ক্লিনিক্যাল ক্লুগুলা একটা জিনিস আমাদের বুঝতে হেল্প করে, কজটাকে সেন্ট্রাল নাকি পেরিফেরাল। সেন্ট্রাল মানে প্রবলেমটা কি বোন মেরোতে হচ্ছে, আর পেরিফেরাল তো আমরা বুঝতেই পারছি। ইনভেস্টিগেশন সাসপেশনটাকে কনফার্ম করে আর ডিফেক্টটাকে লোকেট করে। পেরিফেরাল ব্লাড ফিল্ম ইসেনশিয়াল, কারণ এটা অ্যাবনর্মাল সেল মরফোলজি এবং ব্লাস্ট দেখায়। আর মেরোসেলুলারিটি আর আর্কিটেকচার বোঝার জন্য বোন মেরো অ্যাসপিরেশন করতে হবে উইথ রিফাইন বায়োপসি। আর সাপোর্টিভ যে ইনভেস্টিগেশন সাচ এস চেস্ট এক্স-রে, serum protein electrophoresis, alkaline phosphatase, urinary Benz-Jones protein, infection, malignancy, autoimmune disease অথবা plasma cell disorder আইডেন্টিফাই করতে হেল্প করে। কোর মেসেজটা হচ্ছে মেরো এক্সামিনেশন ইজ সেন্ট্রাল টু ডায়াগনোসিস। ক্লোরমপ্যানিক্যাল একটা ওয়েল নোন ড্রাগ, যেটার কারণে প্যানসাইটোপেনিয়া হতে পারে। কিভাবে? ক্লোরমপ্যানিক্যাল অ্যাকচুয়ালি বোন মেরো সাপ্রেস করে। সাসপেক্টেড কজ আমার থাকুক আর না থাকুক, বোন মেরো এক্সামিনেশন এখানে ম্যান্ডেটরি, যাতে আমরা ডায়াগনোসিসটা এস্টাবলিশ করতে পারি আর ম্যানেজমেন্টটা গাইড করতে পারি। মূল কথা হচ্ছে ড্রাগ হিস্টোরি এখানে ম্যাটার করে, কিন্তু বোন মেরো এক্সামিনেশন এখানে নন নিগোশিয়েবল। পুরো লেকচারটা সাম আপ করার জন্য আমরা এখন বলতে পারি, আজ আমরা দেখেছি কিভাবে মাইটোকন্ড্রিয়াতে আয়রন জমা হয়ে সিডারোপ্লাস্টিক অ্যানিমিয়া হয়, ক্রনিক ইনফ্ল্যামেশন কিভাবে আয়রন ট্র্যাপ করে রাখে, অটোইমিউন প্রসেস কিভাবে ইন্ট্রিনসিক ফ্যাক্টর ডিস্ট্রয় করে, যেটা পার্নিশিয়াস অ্যানিমিয়াতে আমরা দেখতে পাই। আর প্যানসাইটোপেনিয়া হলে আমাদের বোন মেরো এক্সামিনেশন অবশ্যই করতে হবে। এই মেকানিজমগুলো ক্লিয়ারভাবে বুঝলে এক্সামে ডিরেক্ট অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেনগুলো ইজিলি হ্যান্ডেল করা সম্ভব। নেক্সট টাইমে যদি কখনো ডাইমরফিক ব্লাড পিকচার দেখো, আর লো আয়রন, লো টিআইবিসি, হাই ফেরিটিন দেখো, আর মাইক্রোসাইটোসিস দেখো, আর ম্যাক্রোসাইটোসিস দেখো, যেটার সাথে নিউরোলজিক্যাল সিমটম আছে, আজকের কনসেপ্টগুলো মনে করে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। ইফ ইউ ফাউন্ড দিস ব্রেকডাউন হেল্পফুল, লেট আস নো। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ম্যাথ ফাউন্ডেশনস, অ্যান্ড ফর মোর ক্লিয়ার কনসেপ্ট বেসড লেসন্স, কিপ বিল্ডিং ইউর ফাউন্ডেশন। থ্যাংক ইউ। যদি তুমি ভিডিও লেকচারগুলোর পাশাপাশি প্যাথোলজির A to Z একটা কমপ্লিট নোট সিরিজ পেতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদের জন্য বানিয়েছি প্যাথোলজি মাস্টার নোটস। নোটসগুলো পুরোপুরি কনসেপ্ট বেসড, এক্সাম ফোকাসড এবং নিয়মিত আপডেট করা হয়। টু গেট দ্য নোটস, ইউ ক্যান চেক দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন।